এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওরে খুঁজে পাইছি। কতদূর দৌড়ানি করাইলো। ঝাউবনের দিকে বালুর ওপর বসেছিল। উফ, এতক্ষণ পর শান্তি লাগছে। কানে নিচে দুইটা লাগিয়ে তারপর হোটেলে নিয়ে যা। সবাই আবার সমুদ্র সৈকতের কাছে একত্রিত হয়। সবার শেষে আদিরা, মাহি ও আহনাফ আসে। মার্শাদ ওদেরকে সমুদ্রের দিক থেকে আসতে দেখে ভ্রু কুঞ্চন করে তাকায়। তারপর শুধায়, তোরা ওই দিকে গিয়েছিলি কেন? জোয়ার তো শুরু হয়ে গেছে। মাহি ও আহনাফ কিছু উত্তর দেওয়ার আগেই আদিরা বলে ওঠে, আমরা জোয়ার শুরু হওয়ার ও ভাটা শেষ হওয়ার সময়টা খুব কাছ থেকে দেখতে চেয়েছিলাম। মার্শাদ সন্দিহান হয়ে চেয়ে রয়। রাত্রি কিছু বলতে চাইলেই মমি রাত্রির হাত ধরে কিছু না বলতে ইশারা করে। রবিন তখন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, কেমন দেখতে? রবিনের প্রশ্নের জবাব দিতে আদিরা মার্শাদের চোখের দিকে তাকায়। তারপর প্রত্যুত্তরে বলে, ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা। আর এই সৌন্দর্য উপভোগ করতে একটু তো রিস্ক নিতেই হয়। কথাটা বলেই আদিরা আর দাঁড়ালো না, সামনের দিকে হাঁটা শুরু করলো। বাকিরাও বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে হোটেলের দিকে ফিরতে লাগলো। সৈকতে দাঁড়িয়ে মার্শাদ, মাহি ও আহনাফ। মাহি আহনাফের দিকে তাকায়। আহনাফ ইশারা করে মাহিকে আদিরার সাথে যেতে। মাহিও তাই হোটেলের দিকে যায়। সবাই যাওয়ার পর আহনাফ মার্শাদের পাশে এসে দাঁড়ায়। দুজনের দৃষ্টি সামনের দিকে ধেয়ে আসা সমুদ্রের ঢেউ রাশির দিকে। আহনাফ প্রশ্ন ছুড়ে, কক্সবাজার এসে নিজের মৌন অভিমান ওকে বোঝাতে চেয়েছিলে? মার্শাদ আহনাফের দিকে তাকায়। অতঃপর আহনাফও। আহনাফ মৃদু হাসে আর বলে, তুই আমার সাথে প্রথমে যোগাযোগ করিসনি, কারণ তুই চাসনি মাহি জানুক তুই কোথায় আছিস। আর মাহি জানলে আদিরাও জেনে যাবে। কয়েকদিন সবাইকে টেনশনে রেখে নিজের অভিমান বোঝাতে চেয়েছিলে। মার্শাদ আবার সামনের দিকে ফিরে নিঃশব্দে হাসলো। আহনাফ তা দেখে বলল, হাসছিস? তো হাসবো না? অভিমান বোঝাতে চাইলে বুঝি তোদের সাথে যোগাযোগ করতাম। তোদের এটা মনে হওয়ার কারণও আছে। মাহিকে জানাতে না করেছিলাম। মাহিকে জানাতে না করার কারণ হচ্ছে মাহি আমাকে বাসা, ভার্সিটি সব জায়গাতেই আদিরা রিলেটেড কথা বলা শুরু করে দিয়েছিল। ওর মাথায় এই সবই ঘুরতেছে। অ্যাকচুয়ালি আমি নিজেকে বুঝতে চাইছিলাম। এর আগেও আমি ক্ষণিকের জন্য হলেও আরেকজনের উপর দুর্বল হয়েছিলাম। পরে কি হলো, তখন বাবার অর্থনৈতিক মন্দা চলছিল। স্কুল কলেজে থাকাকালীন ছেলেদের চেহারার মধ্যে অনেক সময় তেমন একটা অ্যাট্রাকটিভনেস কাজ করে না, কিন্তু আবার ইউনিভার্সিটিতে পড়ার সময় 3-4 বছর আগের ছবির সাথে মেলানোও কষ্টকর হয়ে পড়ে। আমার ক্ষেত্রেও তাই। সামিরা তখন আমাকে আমার লুকস, ফিনান্সিয়াল অবস্থা দেখে তুচ্ছ তাচ্ছিল্য করছিল। আর এখন সে আমার পেছনে ঘুরে। ওর মনে হয় এখনও ওর প্রতি আমার ফিলিংস আছে, কিন্তু ও আমার কিছু সময়ের ভালো লাগা ছিল। জাস্ট ভালো লাগা ও ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। পুরনো কথা বাদ দে, বর্তমান দেখ। তোদের সবার মনে হয় আমি আদিরাকে ভালোবেসে ফেলেছি। আমারও তাই মনে হয়, কিন্তু এই যে আমি ভালো লাগা ও ভালোবাসার মধ্যে পার্থক্য খুঁজতে চেয়েছিলাম, একা থাকতে চেয়েছিলাম, যেখানে তোরা সব সময় কানের কাছে এসে বলবি না তুই আদিরাকে ভালোবাসিস। লাভ এট ফার্স্ট সাইট হলে বুঝতে কম সময় লাগে। আমার তো আদিরার ক্ষেত্রে লাভ এট ফার্স্ট সাইট না। বুঝেছি, এবার চল। এরপর ওরা দুজনেও হোটেলের দিকে ফিরতে থাকে। এই আদু, তুই দাভাইকে বলতে মানা করলি কেন? আমি চাই না উনি জানুক। কিন্তু জানলে তো ভালো হতো। আদিরা এবার ব্যাগের চেইন খুব জোরে এক টানে লাগিয়ে মাহির দিকে ঘুরে বসে। সাবিহা, রিন্টিও উৎসুক হয়ে চেয়ে আছে। আদিরা বলে, সব সময় উনি কেন রাগ দেখাবে? আমি কি এমন করেছি? তোর চিন্তা হচ্ছিল বলে আমি জাস্ট একটা আইডিয়া দিয়েছি। সেটাকে তোরা ওনার সামনে কি বললি? ওকে, মানলাম যা বলেছিস। তারপরেও উনি আমাকে কি বলল? প্রথমে যখন গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে বলেছিল আমি রাজি হইনি। এমনিতেই সামিরা আপু আমাকে পছন্দ করে না। তারপর যদি আমি অভিনয় করে নিজের শত্রু বানাবো কেন? মাহির মুখটা চুপসে গেল। সে বলল, দাভাই তো তোকে ভালোবাসে।
তুই কিভাবে শিওর? উনি তোকে বলেছে? না, তবে তবে আর কিছু না। উনি আমাকে অভিনয় করার অফার করেছিল। তোদের ভাষ্যমতে যদি উনি আমাকে ভালোবেসেও থাকে তাহলে ওনার ওই অভিনয় করতে বলার অ্যাপ্রোচটা ছিল ওনার ভুল। এখনো যা করছে সেসবও যে ওই নাটকে আমাকে রাজি করাতে যে নাটক করছে না তার কি গ্যারান্টি? কথাগুলো বলতেই আদিরার বুকের ভেতর ভার লাগছে, চোখেও জ্বালা করছে। সে দ্রুত ব্যাগ উঠিয়ে আলমারিতে রাখতে গেল। মাহি বিছানার দিকে তাকিয়ে রইল। তার দাভাইকে নিয়ে কথাগুলো তার খুব খারাপ লাগছে। চোখ থেকে হুট করে এক ফোঁটা পানি বিছানাতে পড়তেই মাহি দ্রুত রুম থেকে বেরিয়ে পাশের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সাবিহা ও রিন্তি অসহায়ের মতো বসে আছে। সাগর পাড়ে সূর্যোদয় দেখতেই অনেক ভিড় জমেছে। ভোরের উষা কমলা ভাব ছাড়িয়ে সমুদ্র গর্ভ থেকে পূর্ব আকাশে উদিত হচ্ছে। সূর্যোদয়ের সময়টা যে যার মতো উপভোগ করে এখন একটা দোকানে বসে চা খাচ্ছে। একটু পর এখানেই নাস্তা করবে। তখন আশিক বলে, আজকে রাতেই ফিরবো আমরা, বিকেল পর্যন্ত যা ঘোরাঘুরি করার করে নাও। সুমি মন খারাপ করে বলে, কালকেই তো এলাম ভাইয়া। এখন তো হুটহাট প্ল্যান করে এসেছি, আবার যখন আসবো তখন সেন্ট মার্টিনও যাব, বুঝছো তো? অফিস। আমারও টিউশনি আছে। সবাই গল্প করতে করতে চা খাচ্ছে। এরপর নাস্তার অর্ডারও দিয়েছে। এদিকে মাহি ও আদিরা যে একে অপরের সাথে কথা বলছে না সেটা কয়েকজনের চোখে লেগেছে। মাহি বসেছে তার ভাইয়ের পাশে অন্য টেবিলে। রাত্রি বলে, এই মাহি, তুমি আমাদের সবাইকে রেখে তোমার ভাইয়ের পাশে যে বসলে। মাহি চায়ের কাপে শেষ চুমুক দিয়ে হালকা হেসে উত্তর দেয়। আশিক ভাইয়াকে মৌমি আপুর পাশে বসার সুযোগ করে দিলাম। তখন মৌমি বলে, আশিকের পাশে বসতে হবে এমন তো কোনো কথা নেই, তুমি এখানে বসতে পারতে। সমস্যা নাই আপু, আমার কোনো প্রবলেম হচ্ছে না। তাছাড়া আমি আমার দাভাইকে খুব মিস করছিলাম, তাই দাভাইয়ের পাশে বসলাম। কথাটা বলে মাহি মারশাদের হাত জড়িয়ে কাঁধে মাথা এলায়। মারশাদও মৃদু হেসে মাহির মাথায় হাত বুলিয়ে দেয়। সাবিহা রাত্রির কানে কানে বলে, রাত্রিফু, আসলে কাল রাত্রে মাহি রাগ করে আদ্রের সাথে রুম শেয়ার করেনি। ওরা দুজন বলেছিল রুম শেয়ার করবে। রাত্রি অবাক হয়ে ফিসফিস করে শুধায়, ও মা, হঠাৎ কি হলো? ওই আদিরে একটু মারশাদ ভাইয়ার বিরুদ্ধে কথা বলতে মাহির খারাপ লেগে গেল। কি বলেছিস? তেমন কিছু না, আদিরার মনে হচ্ছে মারশাদ ভাই এমন নাটক করছে যাতে আদিরা তার ফেক গার্লফ্রেন্ড হতে রাজি হয়। রাত্রি কপাল কুঁচকে কিছুটা জোরেই বলে ফেলে, রিয়েলি? এত কিছু হওয়ার পরও যদি ওর কাছে নাটক লাগে, তবে আই হ্যাভ নাথিং টু সে হার। সবাই রাত্রির দিকে তাকায়। সাবিহা তাড়াতাড়ি মুখে হাত দিয়ে নিজেকে আড়াল করতে চায়। মৃদুল জিজ্ঞাসা করে, কিসের নাটক রে? রাত্রিও বোকা বনে যায়। এদিকে সাবিহা টেবিলের নিচ দিয়ে রাত্রির হাতে চিমটি কাটছে। রাত্রি আমতা আমতা করে বলে, ওই আসলে আমি। রাত্রিকে আমতা আমতা করতে দেখে মাহি বলে ওঠে, অহেতুক বিষয় নিয়ে এত টাইম ওয়েস্ট কেন করছো? মৃদুল ভাইয়া নাস্তা এখনো দিচ্ছে না কেন দেখো তো, আমাদের আজকে টাইম তো খুব কম। মারশাদ ও মাহির হঠাৎ এমন কথায় ওর দিকে তাকায়। সবাই এবার মাহির দিকে চেয়ে আছে। মাহি তা দেখে বলে, কি হলো, সবাই এখন আমার দিকে কেন দেখছো? মৃদুল হাসার চেষ্টা করে বলল, দেখি নাস্তার কি ব্যবস্থা। তারপর মৃদুল উঠে গেল। এদিকে আদিরা পুরোটা সময় টেবিলের দিকে চেয়ে চুপ করে আছে। কক্সবাজার থেকে ফিরে এসে সবাই যে যার মতো করে ব্যস্ত হয়ে পড়েছে। ফিরে আসার পরের দিনই পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছিল। এখনো পরীক্ষা শুরু। পরীক্ষা চলাকালীন সময়টাও পেরিয়ে যাচ্ছে পড়ার ব্যস্ততায়। আজ ওদের শেষ পরীক্ষা। মাহি পরীক্ষা শেষ হতেই সবার আগে হল থেকে বেরিয়েছে। সাবিহা মাহির সাথে কথা বলতে তাড়াতাড়ি করে বেরিয়ে ছুটিয়ে গিয়ে ওকে ধরে। তারপর একসাথে হাঁটতে থাকে। মাহি শুধায়, কিছু বলবি? ছুটে এলি যে? সাবিহা কিঞ্চিত ভেবে বলে, তো বল। তুই আদুর সাথে সব স্বাভাবিক করে নিচ্ছিস না কেন? স্বাভাবিকই তো আছে। না নেই, ও তোকে নোট দিতে চেয়েছিল, তুই তো নিস নেই। মাহি থেমে সাবিহার দিকে তাকায়। তারপর বলে, আমার নোট লাগে না। তাছাড়া নোট ছাড়া যে আমার পরীক্ষা খারাপ হয়েছে তাও না। এখানে এসে আমি একটু অলস হয়ে গিয়েছিলাম, এখন থেকে আর অলসতা করব না। তারপর মাহি আবার সামনের দিকে এগুতে থাকে। সাবিহা সেখানেই দাঁড়িয়ে ভার স্বরে প্রশ্ন ছুড়ে, তার মানে তুই আদুর সাথে সব স্বাভাবিক করবি না? মাহি ফের দাঁড়িয়ে যায়। তারপর সাবিহার কাছে ফিরে এসে বলে,
দেখ, কক্সবাজারে যাও তার আগ পর্যন্ত আমাদের মধ্যে আড্ডা বলার যাই বল, সবেতে টপিক কিন্তু ঘুরে ফিরে আমার দা ভাই, তার বন্ধুরা, আর নয়তো সামিরা আপু। বলতে গেলে অর্ধেকের বেশি কথা আমরা ওদের নিয়েই বলতাম, কিন্তু এখন আমাদের আড্ডাতে ওদের টপিককে কথা ওঠাটা আমি ঠিক বলে মনে করছি না, তাই বুঝতে পারছি না কি করব। আমরা ওনাদের নিয়ে কথা বলবো না, তাহলে হলো। হলো বললেই হলো না, ফ্লোতে টপিক উঠবে। আমি যেই চক্রবাকে আবদ্ধ, আমি না চাইতেও সেটাই তুলে ফেলবো। আচ্ছা ধরলাম আমি টপিক তুললাম না, আদৌ আড্ডাতে কোনো টপিক কখনো তুলে না। তুই তুলবি চাইনিজ কোরিয়ান ড্রামা, রিন্টি তুলবে ইন্ডিয়ান ড্রামা। তোর সাথে আমি কিছুটা তাল মেলাতে পারবো, কিন্তু আড্ডা জমবে না। তখন রিন্টি হুট করে রাফিন ভাইয়ের টপিক তুলবে, এটা চলতেই থাকবে। তাহলে তুই কি চাচ্ছিস? জানি না আমি, আজ পরীক্ষা শেষ, আমি বাড়িতে যাব, মাইন্ড ফ্রেশ করব। আর আপিলিও ডেলিভারি ডেট কাছাকাছি, দা ভাই জব পেয়েছে, সে যাবে, আবার 3-4 দিন পর চলে আসবে। দেখি ছুটি শেষ হওয়ার পর কি হয়। তারপর মাহি সাবিয়াকে আলতো করে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে চলে যায়। সাবিয়া হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুটা দূরে আদিরা ও রিন্তি দাঁড়িয়েছিল। মাহি যেতেই রিন্তি ও আদিরার হাত ধরে সাবিহার কাছে আসে। রিন্তি জিজ্ঞাসা করে, কি বলবো? ও ভাবছে আমাদের মাঝে আর আগের মতন আড্ডা জমবে না, কারণ আমাদের মাঝে 70% আড্ডার টপিকই হচ্ছে মার্শাদ ভাইয়ের গ্রুপ নিয়ে, যদিও ও ভুল কিছু বলেনি। কি করব এখন? রিন্তি ও সাবিহা চিন্তা করছে, তখন আদিরা রিন্তির হাত ছেড়ে চলে যাচ্ছে। পেছন থেকে রিন্তি ডাকলে আদিরা বলে, টিউশন আছে, সেখানে ছুটি নিব, তারপর গ্রামে যাব, সব গোছাতে হবে। তারপর আদিরাও চলে যায়। আদিরা তার ভাইয়ের সাথে বাড়ির সামনের উঠোনে বসে আছে। অন্যমনস্ক সে। আহাদ খেলতে খেলতে আদিরাকে বলল, আপু, তুমি আর কয়দিন থাকো না? আদিরা আহাদের দিকে চেয়ে মুচকি হাসে, তারপর বলে, ছিলাম তো কয়দিন। আহাদ আঙ্গুলে গুনে বলে, আসছো 5 দিন মাত্র, কালকে সন্ধ্যায় তো চলে যাবে। টিউশনি আছে তো, আবার আসবো। সে তো কতদিন পর, তুমি আমাকে একটুও ভালোবাসো না? বলেই আহাদ রাগ করে চলে যায়। আদিরা ডাকলেও সাড়া দেয় না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আদিরা, তারপর নিজে নিজেই বলে, স্টুডেন্টদের মা 1 সপ্তাহ ছুটি দিয়েছে, কাল তো যেতেই হবে। তখন আদিরার মা আদিরাকে ডাকে। আদিরা সাড়া দিয়ে রান্নাঘরে যায়। আদিরার মা বলেন, শুন, সন্ধ্যায় ভালো জামা কাপড় পরে তৈরি হয়ে থাকিস। কেন মা? তোর খালার বাসায় যাব। তোর খালার ননদের ছেলে কালকে সকালে কাতার থেকে আসছে, আজকে তোর খালার বাসায় আসছে। তো এতে আমাদের যাওয়ার কি আছে? আদিরার মা আদিরার মাথায় একটা টোকা দিয়ে বলে, আরে বোকামে, তোর খালা তার ননদের কাছে তোর কথা বলছে, এখন এই জন্য একটু দেখবে, ওরা তো তোরে দেখে নাই। আদিরা এবার বুঝতে পারে তার মা কিসের ইঙ্গিত দিচ্ছে। আদিরা বলে, আমাকে দেখার কিছু নেই, আমি যাব না। আদিরার মা ধমক দিয়ে ওঠেন, চুপ কর, এত কথা না বলে তৈরি হয়ে থাকবি, তোর বাপে রাগ করবো জানলে। মা, আমি পড়ালেখা করতেছি। পর, তোর খালার বাসায় গেলে তো পড়ালেখা বন্ধ হয়ে যাবে না? আদিরা হতাশ হয়ে হনহনিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সন্ধ্যায় আদিরা ও তার বাবা মা ভাই সবাই আদিরার খালার বাসায় যায়। মহিলারা সবাই আদিরার খালার ঘরে বসে নাস্তা খাচ্ছে আর গল্প করছে। আদিরার খালার ননদ ও তার ছোট মেয়ে, যে কিনা আদিরার বয়সী হবে, এই দুজনেই আদিরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে চলেছে। আদিরা বিষয়টা বুঝতে পেরে স্বাভাবিকভাবে বসে থাকতে পারছে না। আদিরা তার মাকে কানে কানে বলে, মা, আমি দেখি আহাদ কোথায়। তারপর উঠে যায়। তারপর ঘর থেকে বেরিয়ে বাচ্চাদের কাছে এসে বসে থাকে। আদিরার পিছু পিছু আদিরার খালার ননদের মেয়েও আসে। সে এসেই আদিরার সামনে হাসি দিয়ে বলে, আমার নাম ডালিয়া, তুমি আদিরা? আদিরা হাসার চেষ্টা করে মাথা নাড়ায়। মেয়েটা আবার বলে, শুনলাম তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ো। জি। বাড়ি থেকে এত দূরে একা থাকো, খারাপ লাগে না? না, প্রথম প্রথম লাগতো, এখন লাগে না। ভার্সিটির হোস্টেলেই থাকো? না, এখনো পাইনি, কয়েকদিন পর পাবো। তাহলে কোথায় থাকো? ওখানে কি রাতে বের হতে দেয়? মেসে থাকি, ওখানে রাতে বের হওয়া নিয়ে তেমন কোনো প্রবলেম নেই। তুমি বের হও নাকি?
আদিরা মেয়েটার দিকে ভালো করে তাকায়। মেয়েটা যে তার সম্পর্কে তথ্য জোগাড় করতেই এত প্রশ্ন করছে তা সে আগেই বুঝেছিল। আদিরা উত্তর দেয়, প্রয়োজন পড়লে বের হই। কেন? মেয়েটা হাসার চেষ্টা করে বলে, না, এমনি জিজ্ঞাসা করলাম। শুনেছি বাড়ি থেকে দূরে পড়তে গিয়ে মেয়েরা রাতে অনেক ঘোরাঘুরি করে, ট্যুর এসবে যায়। আদিরা চট করে মনে পড়ল সেও ট্যুরের কথাটা বলুক, অতঃপর বলে ফেলল, হ্যাঁ, এই পরীক্ষা শুরুর সপ্তাহ দেড়েক আগে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। কথাটা শুনে মেয়েটা অবাক হয়, তারপর তাড়াতাড়ি জিজ্ঞাসা করে, কার সাথে? ফ্রেন্ডদের সাথে। তুমি বাসায় জানিয়ে গিয়েছিলে? না, লেখাপড়া নিয়ে একটু বেশি হাঁপিয়ে গিয়েছিলাম, তাই সবাই মিলে গিয়েছিলাম। তবে মাকে এখানে এসে জানিয়েছি। ওহ, সেখানে কি ছেলেরাও গিয়েছিল? হ্যাঁ, আমরা বিকেলে রওনা করেছি, আবার পরের দিন সন্ধ্যায় ফিরে এসেছি। মেয়েটা আদিরার মুখের দিকে চেয়ে থাকে। আদিরা মৃদু হেসে তার ভাইকে ডেকে আবার তার খালার ঘরে চলে যায়। পরের দিন দুপুরে আদিরা ব্যাগপত্র গোছাচ্ছে। একটু আগেই খাওয়া দাওয়া শেষ করেছে। এখন বাহির থেকে শুকনো কাপড়গুলো গুছিয়ে ব্যাগে ভরছে। আদিরার ব্যাগ গোছানোর সময় আদিরার মা মিমির ঘরে আসেন। আদিরা মাকে একবার দেখে আবার ব্যাগ গোছানোতে মন দেয়। আদিরার মা ওকে জিজ্ঞাসা করেন, তোর খালার ননদের ছেলেকে তোর পছন্দ হয়নি, তাই না? আদিরা হাতের কাজ রেখে ঘুরে মায়ের দিকে তাকায়, তারপর বলে, না, তার সাথে ওনাদের পরিবারও আমার পছন্দ হয়নি। পরিবার আবার কি করলো? আমি অন্য শহরে পড়ি, এটা তো খালা তাদের অনেক আগেই বলেছে। আর তার মানে তো এই না যে আমার চরিত্র খারাপ। খালার ননদ এমন করছিল যেন আমি তার ছেলেকে বশ করেছি। তার ছেলেরও নজর খারাপ, বারবার আমার দিকে কিভাবে যেন তাকাচ্ছিল, আর কয়েকবার মোবাইল নাম্বারও চেয়েছে। তুই ডালিয়াকে কক্সবাজারে যাওয়ার কথা কেন বলছিস? সত্যিটা বলেছি। জানিস তোর খালার শাশুড়ি, ননদের মেয়ে তোর খালাকে কত কথা শোনাই দিছে? তোমাকে আমি আগেও বলছি মা, প্রবাসী বিয়ে করব না। এরা বিদেশে পড়ে থাকে, আর হয় মা বোনের কথায় উঠে বসে, নয়তো বউয়ের কথায়। ঝামেলা অনেক হয়। এক্ষুনি তো ওনাদের আমার লেখাপড়া নিয়ে সমস্যা, পরে কি করবে কে জানে। তোর বাপে জানতে পারলে কি হবে জানোস? আমি আজকে চট্টগ্রাম যাওয়ার জন্য রওনা দেওয়ার পর বাবাকে জানাইতে চাইলে জানাও, তার আগে না। তোর বাবা অনেক রাগ করবে। আদিরা আর কোনো উত্তর দেয় না। কখন দুপুর গড়িয়ে বিকেল হবে সে অপেক্ষায় বসে আছে। পরের দিন প্রায় ভোর সকালে আদিরা এসে পৌঁছেছে। তারপর ফজর নামাজ পড়ে একটু ঘুমিয়েছে। সকালে টিউশন পড়াতে যাচ্ছে আদিরা। পথটা যথাসম্ভব প্রতিদিনকার তুলনায় নীরব। ভোরের দিকে বৃষ্টি হয়েছে, তার ছাপও রাস্তায় লেগে আছে। বর্ষা পেরিয়ে শরৎ এলেও বর্ষার দাপট এখনও কমেনি। প্রশান্তিপূর্ণ শ্বাস নিয়ে আদিরা আস্তে আস্তে হাঁটছে। কিছুক্ষণ পর আদিরা মনে হতে লাগলো কেউ তার পিছু আসছে। ভয় হতে লাগলো তার। অতঃপর শুকনো ঢোক গিলে থামলো সে। এরপর হুট করে পেছনে ঘুরে দেখলো মার্শাদ দাঁড়ানো। মার্শাদের মুখে লেগে আছে চমৎকার মৃদু হাসি। মার্শাদকে দেখে আদিরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আবার সামনের দিকে ঘুরে হাঁটা শুরু করলো আর ধিমি স্বরে বলতে লাগলো, আজও এসেছে। এত নিষেধ করি তারপরেও ভাল লাগে না আর। মার্শাদ ইতিমধ্যে আদিরার পাশাপাশি চলে এসেছে। দুজনের মাঝে 1 ইঞ্চি পরিমাণ দূরত্ব। মার্শাদ আদিরার শেষের ভাল লাগে না আর এটুকু শুনে খানিক ঝুঁকে জিজ্ঞেস করে, কি ভাল লাগে না তোমার? আপনাকে। আচ্ছা, আর বিরক্ত করব না। তারপর মার্শাদ চলে গেল। আদিরা সেখানে দাঁড়িয়ে বারবার মার্শাদকে ডাকলেও মার্শাদ দাঁড়ায় না। ধরপড়িয়ে ঘুম থেকে উঠে বসে আদিরা। তারপর ওটা স্বপ্ন বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কাছে রাখা বোতল থেকে পানি পান করে। অতঃপর নিজেই বলতে থাকে, আমি এমন স্বপ্ন কেন দেখছি? কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না কেন? উফ। নিজের মাথা চেপে ধরে আদিরা। ফোনটা হাতে নিয়ে দেখে 10টা বাজে। আস্তে আস্তে বিছানা ছেড়ে নাস্তা আনতে গেল। বিকেলের দিকে আদিরা টিউশনি পড়াতে যাচ্ছে। পার্কের কাছ দিয়ে যাওয়ার সময় সে আশেপাশে তাকাচ্ছে। প্রতিদিনকার মতো পার্কে বৃদ্ধ শিশু ও কিছু উঠতি বয়সীর আনাগোনা। আদিরা ভাবলো হয়তো ভার্সিটি বন্ধ বলেই এদিকটায় তিনি বাইক নিয়ে আসেননি। পরক্ষণে মনে হলো এসব কেন ভাবছে। তারপর দ্রুত পা চালিয়ে হাঁটতে লাগলো। স্টুডেন্টকে পড়া দিয়ে দেওয়াল টাঙানো চিত্রলিপিটা দেখছে। আদিরার কাছে মনে হলো ছবিটাতে শুধু সবুজের বিভিন্ন শেড ব্যবহার করে আঁকার চেষ্টা করেছে, অন্য কোনো রঙের মিশ্রণ নেই। আদিরাকে গভীরভাবে ছবিটার দিকে দেখতে দেখে আদিরার স্টুডেন্ট বলে, ছবিটা সুন্দর না?
আদিরা মুচকি হেসে মাথা নাড়ায়। স্টুডেন্ট আবার বলে, ছবিটা পরশুদিন মামা আম্মুর বার্থডেতে গিফট করেছে, কুমিল্লা থেকে নিয়ে এসেছে, ওখানে আর্ট এক্সিবিশন থেকে নিয়েছে। আচ্ছা ম্যাম, আর্ট এক্সিবিশন কেন করে? আমি কখনো যাইনি, মামা বলেছে আমাকে পরের বার নিয়ে যাবে। আদিরা বলে, আচ্ছা যখন যাবে তখন দেখো। পড়া শেষ হয়েছে? প্রশ্নগুলো আর একটু বাকি। তারপর স্টুডেন্ট আবার পড়তে লাগলো। আদিরা ভাবতে লাগলো এই রকম একটা মৌলিক রঙের চিত্র সে মাহির ফ্ল্যাটেও দেখেছে, ওটাও সবুজের ভেতরেই ছিল। আরও অনেক সুন্দর সুন্দর চিত্র দেখেছে। সেও শুনেছে মাহি ছবি আঁকতে ভালোবাসে, কিন্তু কখনো ওকে সামনাসামনি আঁকতে দেখেনি। ভাবতে ভাবতেই আদিরা হতাশ নিঃশ্বাস ছাড়ল। 2 দিন পর আদিরা তার হোস্টেলের রুমমেটদের সাথে ফুচকা খেতে সন্ধ্যার পর বেরিয়েছে। ফুচকা অর্ডার দেওয়ার পর আদিরার এক রুমমেট বলে, কাল একবার চবির ক্যাম্পাসে যেতে চাই, আদিরা সুরমা আমাকে নিয়ে যাবি? সুরমা নামের মেয়েটা বলে, চলো আপু। আসলে এখন তো ভিড় কম থাকবে, তাই যেতে চাইছি। আগেও কয়েকবার গিয়েছি, কিন্তু ছুটির সময় যাওয়া হয়নি। আদিরা বলে, আমিও অনেকদিন যাই না, চলো তাহলে। তখন একটা পুরুষ কণ্ঠস্বর ভেসে আসে, কই যাইবা ফুলকলি, আমারও লইয়া যাও। আদিরা সহ ওরা দুজন কণ্ঠস্বরের মালিকের দিকে তাকায়। অতঃপর ভয়ে সুরমার হাত শক্ত করে ধরে। দেলোয়ার হাই তুলতে তুলতে আরেকটা চুল টেনে বসে, তারপর বলে, পুলিশি ঝামেলার লইগিয়া তোমারে প্রত্যেকদিন দেখতে আসতে পারি না। ওই দিন তোমার নিষ্কাশ থামানোর পর আমার নামে আবার বিচার গেছে। তোমার ওই আশিক অনেক চালু মাল, বুঝলা? তা ফুচকা খাইতে আইছো, যাও, বিল আমার। তোমরা যত মন চাই খাও। ওই মামা, এগর বিল নিবা না, বিল আমি দিব। আদিরা চট করে উঠে দাঁড়ালো। তা দেখে দেলোয়ারও উঠে দাঁড়িয়ে শুধায়, কি হইল, দাঁড়াই গেলা কেন? বসো, মামা ফুচকা বানাইতেছে। আদিরা তার 2 রুমমেটদের হাত ধরে হাঁটা শুরু করলো। দেলোয়ার আবার সামনে গিয়ে দাঁড়ালো। আদিরা বলে ওঠে, সমস্যা কি আপনার? আমার পথ আটকাবেন না, তাহলে এবার আমি নিজে গিয়ে পুলিশ কমপ্লেন করব। দেলোয়ার বিশ্রী হাসে, তারপর বলে, তোমার লাগিয়া 2-1 দিন জেল কাটা ব্যাপার না। তোমারে যে ভালোবাসি তা তো বুঝো না। এখনকার যুগে কে কার লাগিয়া জেল কাটে ও তো। আদিরা বিরক্ত হয়ে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা ধরে। পেছন থেকে দেলোয়ার নানান কথা বলছে। আদিরার রুমমেট আপুটা বলে, এই আদিরা, এই বখাটেটা এখনো তো কি বিরক্ত করে? মাঝে মাঝে পথ রোধ করে, এত জেল খাটে যে লজ্জা হয় না। লজ্জা হলে কি আর বকেটে হতো? তুইও আদিরা, আরেকবার কিছু বললে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিবি। সুরমার কথা শুনে রুমমেট আপুটা বলে, তাহলে তুই এখন কিছু বলিস না কেন? সুরমা আমতা আমতা করতে করতে বলে, ভয় যদি আবার আমার পিছু পড়ে। তাহলে আদিরাকে এই বুদ্ধি দেশ কেন? পরে ক্ষোভে আরো ক্ষতি করতে পারে। এই আদিরা, সুরমার কথা শুনবি না, পুলিশের কাছে যাবি, তাও নিজে মারতে যাবি না। আদিরা কোনো প্রত্যুত্তর করে না, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হাঁটতে থাকে। মিলির জ্ঞান ফিরেছে। সবাই এখন মিলি ও তার সদ্যজাত ছেলেকে নিয়ে ব্যস্ত। মাহি কথায় কথায় হঠাৎ মন খারাপ করে বলে, আর কয়েকদিন পর আমার ছুটি শেষ হয়ে যাবে আপিলি, আমি মাহিরের কাছে থাকতে পারবো না। তখন মিলির 15 বছর বয়সী ননদ রিহা প্রতিবাদী স্বরে বলে ওঠে, ওর নাম মাহির না, রিহাম। বললেই হলো, ওর নাম মাহির, আমি দেখেছি। আমি ওর একমাত্র খালামণি, মানে মামনি। তুমি ওর খালামণি হলে আমিও ওর ফুপুমণি, মানে ফুফুই। ফু দিলেই উড়ে যাবে, বুঝছো? ওর নাম মাহির। না না, ওর নাম রিহাম। এই ভাইয়া, ভাবি, দেখো না। বলেই রিহা মন খারাপ করে মিলির হাত জড়িয়ে ধরে। অপর পাশে থেকে মাহিও গিয়ে মিলির হাত জড়িয়ে ধরে। সবাই ওদের কাণ্ড দেখে হাসছে। মিলি মৃদু হেসে দুজনকে আগলে নিয়ে বলে, দুটোই ওর নাম, আমার দুটোই পছন্দ হয়েছে। আমরা 2 নামেই ডাকবো, আর 2 নামেই লেখা হবে। খুশি? ওরা দুজনে কিছু ভাবে, অতঃপর খুশি হয়ে একসাথে বলে ওঠে, ওকে ডান। শুক্রবার বিকেল। আদিরা আজ একটু জলদি টিউশনের জন্য বেরিয়েছে। পার্কের কাছ দিয়ে হাঁটতে হাঁটতে এদিক সেদিক তাকাচ্ছে, আবার ঘড়ি দেখছে। প্রায় মিনিট 10 দাঁড়িয়ে ও পার্কের দিয়ে ঘুরোঘুরি করে পরে মনে মনে ভাবে, আজ তো ওনার ছুটি দিন, মনে হয় রেস্ট নিচ্ছে।
তারপর স্টুডেন্টের বাসার দিকে যেতে নিলেই পথ আগলে দাঁড়ায় দেলোয়ার। আদিরা হঠাৎ করে সামনে কেউ এসে দাঁড়ানোতেই ঘাবড়ে যায়। 2 পা পিছিয়ে ভালো করে লক্ষ্য করে দেলোয়ারকে দেখে আরও বেশি ভয় পান। দেলোয়ার ধাতুর তৈরি কান খোঁচানি দিয়ে কান খোঁচাচ্ছে, তারপর বিশ্রী হাসি দিয়ে বলে, তোমার ওই আশিকের লাগিয়া অপেক্ষা করতেছো ফুলকলি? আদিরা আশেপাশে তাকাচ্ছে। সে চিৎকার করে লোক জড়ো করার কথা ভাবলো, তখনই দেলোয়ার বলে ওঠে, তুমি আমারে এত ডরাও কেন? আমি তোমারে কিছু করছি নি। তোমার ভালোবাসি তাই দেখতে কাইলো আইছিলাম, কিন্তু তোমার ওই আশিকের জন্য সামনে আসতে পারি নাই। একদিন ঠিক আমু, তুমি দেখিয়া খাইলে। আদিরা মনে সাহস সঞ্চার করে বলল, আপনাকে যদি আর কোনোদিন আমাকে ফলো করতে দেখি তবে আমি নিজে পুলিশের কাছে যাব। দেলোয়ার হুট করে রেগে গেল, খপ করে আদিরার বাহু টান দিল। আদিরা ভয়ে চিৎকার করে ওঠে। দেলোয়ার হিসিয়ে বলে, আমারে ভয় দেখাস? তোর তো সাহস অনেক। মায়া মানুষের এত সাহস বাড়ানো। এদিকে আদিরার চিৎকার, আশেপাশে কিছু লোকজন জড়ো হয়। দেলোয়ার তা দেখে আর কালক্ষেপণ না করে আদিরাকে ছেড়ে পালায়। এক বৃদ্ধ আদিরাকে বলে, এই ছেলে কে মা? আদিরা বড় করে নিঃশ্বাস ছেড়ে বলে, আমাকে রাস্তাঘাটে বিরক্ত করে। পুলিশের কাছে যাও, এসব পকেটে গুলোরে বিশ্বাস নেই। পুলিশে কমপ্লেন করা আছে আঙ্কেল, জেলও খাটে, তারপর আবার বিরক্ত করে। কি আর বলবো, এদের লজ্জা নাই। পুলিশও অপেক্ষা করে কখন এরা বড় কোনো অপরাধ করবে, তার আগে ধরে আবার ছেড়ে দেয়। আদিরা মলিন হাসে। লোকটা বলে, সাবধানে যাও মা, এদের ভয় পাবা না, আশেপাশের মানুষ ডাকবা। আদিরা মাথা নেড়ে চলে যায়। পরের দিন ভোরে আদিরা ফজর নামাজ পড়ে সবে বসেছে, তখনই আদিরার ফোন বেজে ওঠে। আদিরা কৌতূহল নিয়ে ফোনটা নিয়ে দেখে মার্শাদ কল করেছে। আদিরা দ্রুত রিসিভ করতেই অপর পাশ থেকে মার্শাদ বলে ওঠে, জলদি নিচে নামো। আদিরা অবাক হয়ে শুধায়, কেন? আসতে বলেছি, আসো না। আমি তোমার হোস্টেলের নিচে দাঁড়ানো, তাড়াতাড়ি আসো। আমার বাসায় গিয়ে অফিসেও যেতে হবে। আদিরা তাড়াতাড়ি করে জানালার কাছে গিয়ে দেখে 2টো বাইক আর 2জন দাঁড়ানো। আদিরা বলে, আপনি তবে এত সকালে এখানে কেন এসেছেন? এখনো তো গেট খোলেনি। তুমি গেটের কাছে আসো শুধু। তারপর মার্শাদ কল কেটে দেয়। আদিরা ওড়না ঠিকভাবে পেঁচিয়ে তাড়াতাড়ি নিচে যায়। কেচি গেটে তালা খোলা দেখে স্বস্তি পেল, হয়তো নামাজের যাবে বলে পুরুষ কেয়ারটেকার কেচি গেট খুলেছে। আদিরা দেখে মার্শাদ দেয়ালের ওপর দিয়ে একটা বড় আর্ট কাগজ গোল করে মোড়ানো, তা তার দিকে বাড়িয়ে দেয়। আদিরা কাগজটা হাতে নিয়ে কিছুটা পিছিয়ে এসে বলে, এত সকালে এসেছেন কেন? এই কাগজটা তো আপনি আমাকে পরে দিলেও পারতেন। তুমি জানো কাগজে কি আছে? না, কি আছে? খুলে দেখো। আদিরা তাই করলো। কাগজটা খুলে দেখলো, সেখানে একটা মেয়ের ছবি আঁকা। মেয়েটার ফেসের এক পাশে দেখা যাচ্ছে, মুখের আরেক পাশে হাত দিয়ে চুল ঠিক করার মতো করে দেওয়া, খোপায় বেবি ফুল আর পরনে আকাশি শাড়ি। রাস্তায় দাঁড়িয়ে আছে মেয়েটি। সূর্য তখন প্রায় ডুবো ডুবো। শাড়ির আঁচল বাতাসে উঠছে, হলুদ দাব রক্তিম আলোতে ছবিটা কেমন জীবন্ত মনে হচ্ছে। আদিরা নিষ্পলক দৃষ্টিতে ছবিটা দেখছে। ছবির মেয়েটার এক হাত এক পাশের মুখের ছবিটা কিছুটা নিজের মতো লাগাতে আদিরা আরও ভাবুক হয়। ছবিটা থেকে চোখ সরিয়ে মার্শাদকে জিজ্ঞাসা করে, এটা কি আমার ছবি? মার্শাদ মাথা চুলকে হাসে। পাশ থেকে আহনাব বলে, আমাকে একটু দেখাও তো। রাস্তায় আসতে আসতে এতবার বললাম একটু দেখাও, ও দেখালোই না। আদিরা ছবিটা মেলে ধরলো। আহনাব ছবিটা দেখে বলল, অনেকদিন পর আঁকার পরও তোর ছবি আঁকার স্কিল এখনো যথেষ্ট ভালো, অসম। আদিরা জিজ্ঞাসা করলো, আপনি এটা কাল এঁকেছেন, তাই পার্কের ওদিকে যাননি? মার্শাদ উত্তর দেওয়ার আগেই আহনাব মুখ ফসকে বলে ফেলে, আরে না, ও কালকে কিভাবে আঁকবে? অ্যাক্সিডেন্ট করে হাত যেভাবে ব্যথা পেয়েছে। আদিরা তৎক্ষণাৎ ভ্রুকুঁচকে তাকালো। মার্শাদ অলরেডি আহনাবের বাহুতে একটা কিল লাগিয়ে দিয়েছে। আহনাব মিনমিন করে বলে, সরি দোস্ত, আমি কখনো মুখ ফুসকে কিছু বলি না। আজ মনে হয় ঘুমটা কম হওয়াতে, নাকি গতকালের ওষুধের কারণে প্রপার ঘুম না হওয়াতে। মার্শাদ শুধু সামান্য চোখ রাঙানি দিল, তারপর আদিরার দিকে চেয়ে মৃদু হেসে বলল, এটা অফিসে জয়েন করার আগে যখন কুমিল্লা গিয়েছিলাম তখনকার আঁকা, আজ নিয়ে আসলাম। আপনি কালকে কুমিল্লা গিয়েছিলেন? হ্যাঁ, আপিলির বেবি হয়েছে। শেষ রাতের দিকে বাথরুমে পা পিছলে পড়ে গেছিল, তারপর হসপিটালে নিয়ে গেছিল। ছেলে বেবি হয়েছে। এখন আপনার আপিলি কেমন আছে? বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। আলহামদুলিল্লাহ। আপনার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে? কি অবস্থা হাতের?
মার্শাদ নিজের হাতের দিকে চেয়ে বলে, তেমন কিছু না, বেশি স্পিডে তোলার কারণে একটু ব্যালেন্স হারিয়ে গেছিল। আমরা যাই, এবার অফিসে যেতে হবে। আদিরাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মার্শাদ বাইকে গিয়ে বসে, আহনাপও নিজের বাইকে বসে, তারপর স্টার্ট দিয়ে চলে যায়। আদিরা ছবিটা নিয়ে রুমে ফিরে আসে, তারপর বিছানায় মেলে ছবিটা ভালো করে দেখতে থাকে। মার্শাদের আঁকা ছবিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখার পর মুচকি হাসলো আদিরা। ছবিটার নিচের দিকে মার্শাদের নামের ইংলিশে সাইন ও তারিখ দেওয়া। আদিরা নামটার দিকে আরও কয়েক সেকেন্ড চেয়ে রইল। পরক্ষণে রুমমেটের ঘুম জড়ানো গুড মর্নিং শুনে জলদি করে ছবিটা আগের মতো গোল করে মুড়িয়ে যত্ন করে রেখে দেয়। ছুটির পর আজ ভার্সিটি খুলল। আদিরা ক্লাসরুমে বসে আছে, বসে বসে বারবার দরজার দিকে দেখছে। একটু পর সাবিহা রিন্তি এসে আদিরার সামনের সিটের পাশেরটাতে বসে, অতঃপর গল্প শুরু করে দেয়। আদিরা ওদের সাথে গল্প করছে আর কিছুক্ষণ পর পর দরজার দিকে তাকাচ্ছে। স্যার আসতে বেশি সময় বাকি নেই, নিজের পাশের চেয়ারটা এখনো ফাঁকা। আদিরা আশা করছে মাহি এসে তার পাশের চেয়ারটায় বসবে, কিন্তু মনে মনে আবার ভাবছে হয়তো বসবে না। তখনই দরজা দিয়ে মাহির আগমন ঘটে। সাবিহা রিন্তি একসাথে মাহিকে হাতের ইশারায় হাই দেয়, তারপর তাদের কাছে আসতে বলে। মাহি ওদেরকে হাত নেড়ে হাই দিয়ে আদিরার দিকে তাকায়। আদিরা তার দিকেই চেয়ে আছে, কিন্তু চোখে মুখের ভাবমূর্তি ঠিক বোঝা যাচ্ছে না। মাহি ওদের দিকে আগাতে আগাতে তার মনে পড়ল মার্শাদ কাল রাতে তাকে যা বলেছিল। শোন বাচ্চা, তোর আর আদিরার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং সলভ করে নে। আমার জন্য তুই ফ্রেন্ডশিপ নষ্ট করবি কেন? আমি তো প্রথমে ভুল স্টেপ নিয়েছি। ওই স্টেপের পর যে কোনো মেয়ে, মানে আদিরার মতো মেয়ে আমাকে বিশ্বাস নাই করতে পারে। তুই নিজেও বিশ্বাস করতি না। মাহি বলেছিল, আমি এই জন্য ওর সাথে রাগ করিনি দা ভাই, তোকে বলেছিলাম। বলেছিলি। কোনো একটা রিলেশন বা বন্ড নষ্ট হওয়ার পর আমরা কি করি? সেই মানুষটার থেকে দূরে থাকি, কিন্তু প্রতিদিন যদি সেই মানুষটাকে দেখতে হয় তখন এটা মিজারেবল হয়ে যায়। ফ্রেন্ডশিপ তেমনই একটা বন্ড। চোখের সামনে বেস্ট ফ্রেন্ডকে অন্য কোনো ক্লাসমেট বা ফ্রেন্ডের সাথে হাসতে দেখলে যেমন আমরা এগিয়ে যাই যে কেন হাসছে, কিন্তু যখন এই বন্ডটা ব্রেক করে তখন ওই এগিয়ে যাওয়াটা হয় না। তাই বলে যে আমাদের থিঙ্কিং সেখানে স্টপ হয় তাও কিন্তু না। বিয়ে ভাঙার মতো হলে আদালতও 3 মাসের টাইম পিরিয়ড দেয় নিজেদের মধ্যে সলভ করার, তাতেও না হলে পার্মানেন্টলি সেপারেশন। তারপর দুজনের দুনিয়া আলাদা, তারপরও মুভ অন করতে সময় লেগে যায়। কিন্তু ফ্রেন্ডশিপ ভিন্ন। যদি সেটার ব্রেকডাউন আর কখনো দেখা হবে না স্টেজে হয়, তখন হয়তো সেটা তেমন পেইন দেয় না, কিন্তু তোদের প্রতিদিন দেখা হবে কিন্তু কথা হবে না। দুজনের মনেই অস্থিরতা থাকবে। তাই বলছি, আমাকে নিয়ে চিন্তা করিস না। আমারটা আমি বুঝে নিব, তোরটা তুই বুঝে নে। মাহি মন্ত্রমুগ্ধের মতো তার ভাইয়ের কথাগুলো শুনেছিল, অতঃপর মুচকি হেসে ভাইকে জড়িয়ে ধরেছিল। মাহি আদিরার পাশের সিটটাতেই বসলো, মুচকি হেসে সামনের দিকে তাকালো। স্যার এসেছেন। সবাই একসাথে দাঁড়িয়ে সালাম দেয়। সন্ধ্যাকাল, ঘড়িতে সময় 7টার কিছু বেশি বাজে। পার্কের ধারের রাস্তার খানিক বাদে স্ট্রিট লাইটে আলোকিত। আকাশে আজ পূর্ণ চন্দ্রমা। আজ পূর্ণিমা কি না আদিরা জানে না, তার চন্দ্রমাসের তারিখ হিসাব করা হয় না। তবে আজ চাঁদটা বিগত কিছুদিনের তুলনায় বেশি উজ্জ্বল ও বড় লাগছে। আদিরা চাঁদের দিকে চেয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেল। তৎক্ষণাৎ এক বলিষ্ঠ হাতের মালিক তাকে তার কাঁধ ধরে পড়ে যাওয়া থেকে আটকালো আর বলল, এখানে ম্যানহোলের ঢাকনাটা একটু উঁচু, সাবধানে হাঁটো। আদিরা লোকটার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়ালো। লোকটাও বিনিময়ে মৃদু হাসলো। লোকটা বলল, তুমি বললে আজকে মাহি তোমার পাশের সিটে বসেছে, তারপর কি হয়েছে তা তো বললে না। কথা শেষ না করেই চাঁদের দিকে লক্ষ্য করে হাঁটতে লাগলে, আর এখন তো পড়েই যাচ্ছিলে। আজকে তো একটাই ক্লাস হয়েছে, পরের ক্লাসটা তো ক্যান্সেল হয়ে গিয়েছে। তাই মাহি বলল ওর গোছগাছ বাকি আছে, বাসায় চলে গেছো। ওর গোছগাছ বাকি আছে কারণ ও কালকে বিকালে এসেছে। আপিলি মাহিরকে নিয়ে আমাদের বাড়িতে আছে, আর মাহিরকে ছেড়ে আসতে চাচ্ছিল না। আদিরা বলল, আমাকে একটু মাহির ছবি দেখান না। আপনি শুধু ডেলিভারির দিন ছবি আমাকে দেখিয়েছেন, তারপরেও কয়েকদিনের
কতটুকু বড় হলো সেটার ছবি দেখান। হাসলো মার্শাদ, তারপর বলল, মাত্র 9 দিন বয়স ওর, আর তুমি বলছো 9 দিনে কতটুকু বড় হলো? তুমি আর মাহি পুরো একই। মাহি তো প্রতিটা মুহূর্তের ছবি তুলে ওর। কালকে এখানে আসার পর আপিলিকে যে ও কতবার কল করেছে, ভিডিও কল, অডিও কল সব। বারবার কল করে মাহিরের দিকেই ক্যামেরা রাখতে বলে, আর বাসে আসার সময় অডিও কল দিয়ে নাকি বারবার বলেছিলেও, আপিলি আমার মাহির বাচ্চা ছবি তুলে দাও। আপিলি পরে বিরক্ত হয়ে আমাকে বলেছে আমি যেন ওর ফোন ওর থেকে কেড়ে নেই। খালা হওয়ার ফিলিংস আপনি বুঝবেন না। প্রতিটা ছোট বোনের প্রথম সন্তান তার বড় বোনের বাচ্চা। আমার তো আফসোস হয় আমার কেন বড় বোন নেই। আসলে আমার একটা বোন না থাকারই আফসোস। ছোট বোন থাকলেও হতো। বোন থাকা মানে লাকি। আদিরার কথা শুনে মার্শাদ বিড়বিড় করে বলে, লাকি, খুব লাকি। 2 বোনের যন্ত্রণায় আমি স্যান্ডউইচ হওয়ার পথে। একজনে বিচার দেয়, তারপর দুজনে মিলে পিটাই করে। এই জন্যই হয়তো বলে বোনের বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করার চেষ্টা না করতে। আদিরা মার্শাদের কথা শোনার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। রিকশা যাওয়ার টুংটাং শব্দ শোনা গেল না। আদিরা শুধালো, কিছু বলছেন? মার্শাদ ধাতস্থ হলো, বোকার মতো হেসে জবাব দিল, কই না তো, কিছু বলছি না। তুমি বলছিলে কিছু? হ্যাঁ, আপনি শোনেননি? শুনেছি তো, বোন থাকা লাকি। ভাই থাকাও লাকি। মার্শাদ আদিরার দিকে আর চোখে দেখলো। আদিরা বলছে, বড় ভাই হলে তো সবসময় বোনকে প্রোটেক্ট করে, আর ছোট ভাই হলে বোনের কাছে নানান আবদার করে। বড় বোনকে মায়ের মতো মনে করে। আমার আহাদ, জানেন ও কি করে? কি করে? আমি গ্রামে চলে গেলে ও আমাকে আসতেই দিতে চায় না। যাওয়ার 2 দিন আগে থেকে আমার ওড়নার কোনা ধরে আঠার মতো লেগে থাকবে। বারবার বলবে, তুমি সত্যি চলে যাবে? আমারও তো ওকে আমার কাছে নিয়ে আসতে ইচ্ছে করে। আমি ভাবছি গ্রাজুয়েশনের পর একটা চাকরি নিয়ে বাবা মা আহাদ সবাইকে নিয়ে আসব। মার্শাদ হুট করে প্রশ্ন করে বসে, তোমার কি চট্টগ্রামে থাকার ইচ্ছা? আদিরা থেমে যায়, মার্শাদের দিকে তাকালো, তারপর চিন্তা করে বলল, তা জানি না। মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যতের সাথে সাথে স্থান কালো বদলায়। দেখা যাক ভবিষ্যৎ আমাকে কোথায় পৌঁছায়। মার্শাদ মুচকি হেসে ফের হাঁটা শুরু করলো, সাথে আদিরাও। কিছুক্ষণ পর ওরা হাঁটতে হাঁটতে আদিরার হোস্টেলের কাছে চলে এসেছে। আদিরাকে বিদায় দেওয়ার সময় মার্শাদ বলল, প্রায় আধা ঘন্টার মতো হাঁটলাম, কিন্তু মনে হচ্ছে 5 মিনিট। আদিরা কথার দ্বারা প্রত্যুত্তর করলো না, লাজুক হাসলো শুধু। তারপর হাত নেড়ে বিদায় জানিয়ে হোস্টেলের ভেতর চলে যায়। আদিরা চলে যাবার পর মার্শাদ সেখানে 2 মিনিট থেকে দাঁড়িয়েছিল। রুমে গিয়ে আদিরা জানালা পর্দা সরিয়ে বাইরে তাকাতেই মার্শাদ হাত নাড়াতেই আদিরা তৎক্ষণাৎ জানালা পর্দা আবার সোজা করে ওড়না দিয়ে মুখ থেকে বিছানায় বসে পড়ল। তার হৃৎপিণ্ডের গতি অতি অস্থির। মেডিকেল সায়েন্সের বাইরে বললে এটাকে লজ্জা, অস্থিরতা, ভালোবাসার অনুভূতি বলে। এদিকে মার্শাদ আদিরাকে হুট করে আবার পর্দা সোজা করে ফেলতে দেখে মাথা নুইয়ে নিঃশব্দে হাসল। অতঃপর রিকশা ডেকে উঠে পড়ল। ছোট পাহাড়ের মতো ঢিবির ওপরের মতো স্থানটায় গিয়ে মাহি তার ছবি আঁকার সরঞ্জাম নিয়ে প্রস্তুত ছবি আঁকতে। জায়গাটা ভার্সিটির ভেতরেই, কিন্তু এটাকে পাহাড় না বলে ঢিবি বলাই ভালো। ছবিতে সে আজকে এই জায়গাটাই আঁকবে। প্রথমে ভবন আঁকা শুরু করলো। কিছুক্ষণ পর মাহি ছবি আঁকতে আঁকতে একজন তার সামনে স্ট্রবেরি শেক বাড়িয়ে দিল। মাহি পাশে না ফিরেই মুচকি হেসে তা নিল। ক্রমাগত কাগজে তুলি ঘোরাতে ঘোরাতে বলল, আপনার বন্ধু তো জব করছে, আপনি করবেন না? আহনাফ হালকা হাসলো, তারপর বলল, মাস্টার শেষ হোক তারপর। কেন আগে করবেন না কেন? 3টা টিউশনই করায়। 3টা টিউশনি মিলিয়ে স্টুডেন্ট যদিও 6 থেকে 7 জন, তাও ভালোই অ্যামাউন্ট আসে। চাকরি করে প্রথম স্যালারিটাও এত দেয় কি না? এই জন্য চাকরি করবেন না? টিউশনি তো দাভাইও তো একটা করায়। করব, তোমার দাভাইয়েরটা আলাদা। সে টিউশনই নেয় আবার ছাড়ে। এই পর্যন্ত কতগুলো ছেড়েছে হিসাব নেই। লাস্টের 2টো করতো, এখন একটা। আর টিউশনি ছাড়ার কারণ হচ্ছে ফিমেল স্টুডেন্ট। রিসেন্টলি অ্যাডমিশন টেস্ট কয়েকটা ভার্সিটিতে বাকি আছে, তাই ওই 2টা মেয়েকে পড়ানো এতদিন পর ছাড়লো। অনেক রিকোয়েস্ট করেছিল যাতে না ছাড়ে, তাই চাকরির দোহাই দিয়ে ছাড়লো। এখন 2টো ছেলেকে পড়ায় আর চাকরি করে। তো আপনার কাছে মেয়েরা পড়ে না? পড়ে তো, 3টা মেয়ে।
মাহি আঁকা থামিয়ে দিল, তারপর আহনাপের দিকে চেয়ে একটা লোক দিল, যা দেখে আহনাপ বোকার মতো চেয়ে হেসে বলল, রিল্যাক্স, আমি ওদের বলে দিয়েছি আমার একটা আগ্নেয়গিরির সাথে মন দেওয়া নেওয়া আছে, ওরা খুব ভয় পেয়েছে। মাহি এবার হাতের তুলিটা জোরে ওয়াশ কোটাতে রাখলো, তারপর কোমরে হাত গুজে আহনাপের দিকে তেড়ে গিয়ে শুধালো, আমি কি? আহনাপ এক পা পিছিয়ে গিয়ে সামান্য ঢোক গিলে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।